ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ তৃতীয় পর্ব। আমি যে বইটি থেকে পড়ছি তার 16 পাতা, হাউ আই ইউজ টু হেট কালি, এখান থেকে দেখে যাও। এই পর্বটি আগের মতো অতটা জটিল নয়, অতটা টাফ নয়। হাউ আই ইউজ টু হেট কালি, হি সেড, অ্যান্ড অল হার ওয়েজ, দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট, দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার। হাউ আই ইউজ টু হেট কালি, হি সেড, তিনি বলে উঠলেন, আমি কালীকে কি ঘৃণাই না করতাম। অ্যান্ড আর ওয়েস বলতে এখানে লীলা, তার লীলা খেলা, তার লীলাকে, হার হার রেফার্স টু ডিভাইন মাদার গডেস কালী, অ্যান্ড অল হার ওয়েজ, তার সমস্ত লীলাকে আমি ভীষণ ঘৃণা করতাম। স্বামী বিবেকানন্দের জীবনে যদি পড়ো দেখবে, জীবনের শুরুতে, আধ্যাত্মিক জীবনের শুরুতে তিনি ছিলেন চরম নাস্তিক। তিনি ঈশ্বরের অস্তিত্বে পর্যন্ত বিশ্বাস করতেন না। সেই সময় তার বক্তব্য ছিল, যদি ঈশ্বর থাকতেন তাহলে এত দুঃখ কষ্ট, এত দুঃখী মানুষ কেন থাকবে। যাই হোক, শেষ পর্যন্ত তিনি পরম আস্তিকে রূপান্তরিত হন। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট, দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড, এটাই ছিল আমার ভিত্তি, এটাই ছিল ভিত্তি অফ মাই 6 years ফাইট, আমার 6 বছর লড়াইয়ের এটাই ছিল ভিত্তি। দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার, অ্যাকসেপ্ট মেনে নেওয়া, যে আমি তাকে মেনে নেব না, আমি তাকে মানব না, আমি মা কালীকে মানব না। 6 বছর ধরে তিনি তার সাথে রামকৃষ্ণদেবের লড়াই চলেছিল। বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, কিন্তু অবশেষে তাকে আমাকে মানতেই হলো। মা কালীকে তিনি মেনেই নিলেন। ঠাকুরের সাথে তার বাদ বিবাদ মাঝে মধ্যে এমন পর্যায়ে পৌঁছাতো যে মাসেক কান্নেক কথাবার্তা বন্ধ। তিনি দক্ষিণেশ্বর আসতেন ঠাকুরের কাছে, ঠাকুরের সাথে দেখা করতেন, কিন্তু কথাবার্তা হতো না। ঠাকুর পর্যন্ত তাকে বিরক্ত হয়ে বলতেন, তুই যদি অত কিছু মানিস না তবে এখানে আসিস কেন। তখন ঠাকুরের নরেন বলতেন যে আমি আপনাকে ভালোবাসি, তাই আপনাকে দেখতে আসি। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, অ্যান্ড নাও আই বিলিভ দ্যাট শি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু অ্যান্ড ডাজ উইথ মি হোয়াট শি উইল। ডেডিকেট থেকে আসছে ডেডিকেটেড, উৎসর্গ করা, তার নাউন ফর্ম হয় ডেডিকেশন, অ্যাডজেক্টিভ ডেডিকেটিভ। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, রামকৃষ্ণ পরমহংস আমাকে মা কালীর কাছে উৎসর্গ করেছিলেন। অ্যান্ড নাও আই বিলিভ দ্যাট, এখন আমি বিশ্বাস করি যে, শি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু, এখন আমি বিশ্বাস করি যে সামান্য কাজেও মাই আমাকে গাইড করতেন, মাই আমাকে পথ প্রদর্শন করতেন, মাই আমাকে চালনা করতেন। অ্যান্ড ডাজ উইথ মি হোয়াট শি উইল, আমাকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নেন। ইয়েট আই ফট সো লং, ফাইট থেকে আসছে ফট, ফাইট ফট ফট, ইয়েট আই ফট সো লং, ইয়েট তবু আমি এতদিন ধরে লড়াই করেছিলাম। এতদিন ঠাকুরের সাথে তার বাদ বিসংবাদ, লড়াই ঝগড়া ইত্যাদি চলেছিল। একদিন ঠাকুর যখন আধ্যাত্ম উপলব্ধির চরম শিখর থেকে ফিরে এসে ঠাকুর যখন বলছিলেন যে ইট কাঠ মাটি পাথর বালি সব কিছু ঈশ্বর, তখন নরেন্দ্রনাথ তার বন্ধু প্রতাপ হাজরা তার সাথে বসে বসে ঠাকুরকে উপহাস করছিলেন, যে বলে কি ইট কাঠ মাটি পাথর বালি সব কিছু ঈশ্বর, এটা হতে পারে কখনো। ঠাকুর শুনতে পেয়েছিলেন। ঠাকুর এগিয়ে এসে কি বলছিস রে নরেন বলে ঠাকুর তার একটি পা নরেনের বুকে রেখে দিলেন। স্বামীজি তার অভিজ্ঞতা থেকে বলছেন যে তখন আমার অনুভব হলো যে সব কিছু যেন কোথায় শূন্যে মিলিয়ে যাচ্ছে, কোনো কিছুর কোনো অস্তিত্ব নেই, পৃথিবী যেন শূন্যের দিকে ধাবিত হচ্ছে, সব কিছু শূন্যে মিলিয়ে যাচ্ছে। তখন ঠাকুরের নরেন চিৎকার করে উঠে বলেছিলেন, ঠাকুরে আপনি আমার কি করলেন। তখন ঠাকুর তাকে আবার স্বাভাবিক করে দেন। এই ঘটনার পর থেকে ঠাকুরের সাথে তার সম্পর্ক আস্তে আস্তে জোড়া লাগতে থাকে। তিনি আস্তে আস্তে বিশ্বাস করতে থাকেন ঠাকুরের কথা। এটাই ফট সো লং, তবু আমি এতদিন ধরে তার সাথে লড়াই করেছিলাম। আই লাভড হিম, আমি তাকে ভালোবাসতাম। ইউ সি, দেখো এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, ইউ সি, তোমরা তো জানো আমি তাকে ভালোবাসতাম। অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি, আর সেটাই অর্থাৎ ঠাকুরের প্রতি তার ভালোবাসায় নরেনকে আটকে রেখেছিল।
স্বামীজির জীবনে যদি তোমরা পড়ো দেখবে ঠাকুরের ভালোবাসা কতভাবে প্রকাশিত হয়েছে। ঠাকুর নরেনকে একদিন বলেছিলেন, ওরে তোর জন্য আমি দ্বারে দ্বারে ভিক্ষে করতে পারি। ঠাকুর নরেনের যেমন উচ্চকণ্ঠে প্রশংসা করতেন, তেমনি তাকে ভীষণ ভীষণ ভালোবাসতেন। তাকে না দেখে তিনি থাকতে পারতেন না। যখন তিনি বেশ কিছুদিন অদর্শন হতেন, স্বামীজি যখন বেশ কিছুদিন দক্ষিণেশ্বরে আসতেন না, ঠাকুর বলে পাঠাতেন যেন নরেন যেন এসে দেখা করে। ঠাকুরের নিজের কথায়, ওরে তোকে না দেখলে আমার ভিতরটা আকুপাকু করে। ঠাকুরের অন্তলীলাতে কাশীপুরে ঠাকুর নরেনকে ডেকে বললেন, নরেন সব কিছু রইল, তুই সব কিছু দেখিস, সবাইকে দেখিস। ঠাকুর তার যথা সর্বস্ব নরেনকে দিয়ে সবার ভার তার হাতে তুলে দিয়েছিলেন। ঠাকুর বলেছিলেন যে আজ আমার যথা সর্বস্ব তোকে দিয়ে আমি ফকির হয়ে গেলাম, এগুলো দিয়ে তুই জগতের মঙ্গল করবি। দেখো এই কথাগুলোই সিস্টার নিবেদিতা একটু পরে বলবেন, দেখে যাও। তারপর, আই স হিজ মার্ভেলাস পিউরিটি, আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, হিজ গ্রেটনেস হ্যাড নট ডনড অন মি দেন। মার্ভেল থেকে আসছে মার্ভেলাস, বিস্ময়কর, অ্যামেজিং। পিওর থেকে পিউরিটি, শুদ্ধতা। এখানে পবিত্রতা এই অর্থে আমি দেখেছিলাম তার অদ্ভুত পবিত্রতা। রামকৃষ্ণদেব ছিলেন পরম পবিত্র। আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, ওয়ান্ডারফুল, বিস্ময়কর। আমি তার বিস্ময়কর ভালোবাসা অনুভব করেছিলাম। ফিল থেকে আসছে ফেল্ট, আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম। হিজ ওয়ান্ডারফুল লাভ, তার বিস্ময়কর ভালোবাসা। হিজ গ্রেটনেস, তার মহত্ব। হিজ গ্রেটনেস হ্যাড নট ডন অন মি দেন। ডন, প্রতিভাত হওয়া। দেখো ডনকে কীভাবে ভার্ব করা হয়েছে। তার মহত্ব তখনও আমার কাছে প্রতিভাত হয়নি, তখনও নরেন ঠাকুরকে ঠিকঠাক চিনতে পারেননি। তখন তিনি স্বামীজি হননি, তখন তিনি স্বামী বিবেকানন্দ হননি, তখন তিনি ছিলেন ঠাকুরের নরেন। কিন্তু ঠাকুরকে চিনতে তার অনেক সময় লেগে গিয়েছিল। অল দ্যাট কেম আফটারওয়ার্ডস, যেসব পরে ঘটেছিল। হোয়েন আই হ্যাড গিভেন ইন, যখন আমি তার কাছে আত্মসমর্পণ করেছিলাম। গিভ ইন, আত্মসমর্পণ করা, সারেন্ডার। হোয়েন আই হ্যাড গিভেন ইন, ঠাকুরের মহত্বের কাছে। নরেনের মতো ব্যক্তিত্বকেও আত্মসমর্পণ করতে হয়েছিল। কি একটা কথা প্রসঙ্গে নরেন্দ্রনাথ তিনি বলেছিলেন যে অন্ধবিশ্বাস। ঠাকুর বললেন, বিশ্বাস তো সবসময় অন্ধ। বিশ্বাসের কখন চোখ গজায়? তুই হয় বল বিশ্বাস, না হয় বল জ্ঞান। বিশ্বাস মানেই তো অন্ধ। নরেন্দ্রনাথ চুপ করে গিয়েছিল, কোনো উত্তর দিতে পারেননি। যত বড়ই ব্যক্তিত্ব হোক, তিনি বিদ্যাসাগরেই যদি বা হলেন, ঠাকুরকে ছাপিয়ে কেউ কিন্তু উপরে উঠতে পারেননি। বিদ্যাসাগরকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, বিদ্যাসাগর বলো তো, তুমি তো অনেক পড়াশোনা করেছ, তুমি সম্বোধনে জিজ্ঞেস করেছিলেন যে গীতার সারমর্ম কি, একটি কথা বলো যাতে গীতার সারমর্ম বোঝা যায়। বিদ্যাসাগর খানিক্ষণ চুপ থাকার পর ঠাকুর বলেছিলেন যে গীতার সারমর্ম হলো গীতা 10 বার বললে যা হয়, ত্যাগী 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 ত্যাগী। ত্যাগ অর্থাৎ সব কিছু ত্যাগ করে তুমি ঈশ্বরের শরণাপন্ন হও, এটি হচ্ছে গীতার সারমর্ম। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। যত বড় পণ্ডিতই হন না কেন, ঠাকুরকে তর্কে কেউ হারাতে পারেনি। এদিকে তিনি ছিলেন নিরক্ষর। সেটাই স্বামীজি বলছেন, অল দ্যাট কেম আফটারওয়ার্ডস হোয়েন আই হ্যাড গিভেন ইন, যেসব পরে ঘটেছিল যখন আমি তার কাছে আত্মসমর্পণ করেছিলাম। অ্যাট দ্যাট টাইম আই থট হিম এ ব্রেন সিক বেবি, সেই সময় আমার মনে হয়েছিল তিনি একজন মস্তিষ্ক বিকৃত শিশু। ব্রেন সিক বেবি, এমন একটা বেবি, এমন একটি লোক যার মস্তিষ্ক বিকৃত ঘটেছে। বাচ্চারা মস্তিষ্ক বিকৃত হলে যেরকম আচরণ করে, ভাবের চরম অবস্থায়, আধ্যাত্মবোধের চরম অবস্থায় ঠাকুর সেরকম আচরণ করতেন। কোনো সময় কাপড় ঠিকঠাক পরতে পারতেন না, তখন তাকে দেখে মনে হতো যেন ব্রেন সিক বেবি। অলওয়েজ সিং ভিজিন্স, সবসময় কী সব দর্শন করছেন। ভিজিন্স, দর্শন, ধ্যানরূপ। সাইট সিন ইন মেডিটেশন, ঠাকুর ধ্যানে কী কী দর্শন করতেন, এগুলোর বিবরণ তোমরা রামকৃষ্ণ কথামৃত পেয়ে যাবে। এটি অসাধারণ বই, রামকৃষ্ণ কথামৃত, তোমরা পড়তেই পারো। অ্যান্ড দ্য রেস্ট, আর এই সমস্ত কিছু। আই হ্যাটেড ইট, আমি এসব ঘৃণা করতাম। তখন তিনি ছিলেন চূড়ান্ত নাস্তিক।
ঠাকুরের এই সমস্ত কথাবার্তা তার পছন্দ হতো না। তিনি ঠাকুরকে বলতেন যে আপনি যে সমস্ত রূপটুপ দেখেন সেগুলো মনের ভুল মাত্র। ঠাকুর বলতেন কথা বলে যে রে। নরেন্দ্রনাথ বলতেন কথা বললেও ওগুলো আপনার মনের ভুল। মানুষ যা যা কিছু সবসময় ভাবে সেটা একসময় রূপ ধারণ করে তার সামনে চলে আসে। পরের দিন ঠাকুর নরেনকে বলেছিলেন, পরে নরেন আজ রাত্রে মাকে আমি সব কিছু জিজ্ঞেস করলাম। মা বলল তুই নরেনের কথা ধরিস কেন, নরেন পরে পরে সব মানবে। আর সেটাই হয়েছিল। অ্যান্ড দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার। আর তারপরেও মা কালীকে আমাকে মানতেই হলো। চলে আসি পরের প্যারা। নো, দ্য থিং দ্যাট মেড মি ডু ইট ইজ এ সিক্রেট দ্যাট উইল ডাই উইথ মি। না, যে কারণে আমি এমন করতে বাধ্য হয়েছিলাম, দ্য থিং দ্যাট মেড মি ডু ইট, যে কারণে আমি এরকম করতে বাধ্য হয়েছিলাম, ইজ এ সিক্রেট, সেটা একটা গোপন রহস্য, গোপন ব্যাপার, দ্যাট উইল ডাই উইথ মি, যেটা আমার সাথেই চলে যাবে, অর্থাৎ যেটা আমি কাউকে বলবো না, যেটা আমি কারোর সাথে শেয়ার করব না। অর্থাৎ যে কারণে তিনি মা কালীকে মানতে বাধ্য হয়েছিলেন, সেই গোপন রহস্য তিনি কাউকে বলতে চাননি। আই হ্যাড গ্রেট মিসফরচুনস অ্যাট দ্যাট টাইম, সেই সময় ছিল আমার খুব দুঃসময়। মিসফরচুন, দুর্ভাগ্য, দুঃসময়, ব্যাড ফেজ অফ টাইম, সেই সময় ছিল আমার খুব দুঃসময়। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি, এটা ছিল একটা সুযোগ। অপরচুনিটি, সুযোগ, চান্স, এটা ছিল একটা সুযোগ। শি মেড এ স্লেভ অফ মি, তিনি আমাকে তার গোলাম, তার দাস করে ফেললেন। স্লেভ, কৃতদাস, গোলাম, সার্ভেন্ট, এখানে দাস অর্থে আমরা ব্যবহার করব। তিনি আমাকে তার দাস করে ফেললেন, দাস করে নিলেন। দোজ আর দ্য ভেরি ওয়ার্ডস, এ স্লেভ অফ ইউ, এই ছিল তার নিজের মুখের কথা। এ স্লেভ অফ ইউ, তুই মায়ের দাস হবি। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু আর, রামকৃষ্ণ পরমহংস আমাকে তার কাছে সমর্পণ করলেন। মেড মি ওভার, তুলে দেওয়া, হ্যান্ডেড ওভার। রামকৃষ্ণ পরমহংস আমাকে মায়ের কাছে তুলে দিলেন, আমাকে মায়ের কাছে উৎসর্গ করলেন। স্ট্রেঞ্জ, অদ্ভুত ব্যাপার, আশ্চর্য ব্যাপার। হি লিভড অনলি 2 years আফটার ডুইং দ্যাট, এরকম করার পর আর মাত্র 2 বছর তিনি বেঁচে ছিলেন। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ সাফারিং, আর বেশিরভাগ সময়টায় তিনি রোগ ভোগ করেছিলেন। ঠাকুরের অন্তলীলার শেষ পর্যায়ে তার কর্কট রোগ ধরা পড়েছিল, গলায় ক্যান্সার ধরা পড়েছিল। ঠাকুরকে দক্ষিণেশ্বরের মন্দির কর্তৃপক্ষ পর্যন্ত প্রায় তাড়িয়ে দিয়েছিলেন, সেখানে আর থাকতে দেয়নি। কাশীপুরের উদ্যানবাটি মাসিক 80 টাকায় ভাড়া করে ঠাকুরের ভক্তবৃন্দ ঠাকুরকে সেখানে রেখে শেষ পর্যায়ে সেবা করেছিলেন। সেটাই স্বামীজি বলছেন, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ সাফারিং, আর বেশিরভাগ সময়টাই তিনি রোগ ভোগ করেছিলেন। নট মোর দ্যান 6 months ডিড হি কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস, 6 মাসের বেশি তিনি তার স্বাস্থ্য আর উজ্জ্বলতা ধরে রাখতে পারেননি। শেষ 9 মাস তিনি খুব ভুগেছিলেন। শেষ পর্যায়ে তিনি আর খেতে পারতেন না, তার নাক মুখ দিয়ে সুজি, গরম ভাত এগুলো খাবার সময় মাঝে মধ্যে বেরিয়ে যেত এবং প্রচণ্ড কষ্ট হতো। এই শেষ পর্যায়ে একদিন ঠাকুর নরেনকে একান্তে ডেকে তার সমস্ত আধ্যাত্মিক শক্তি তার প্রিয় নরেনকে দিয়ে তিনি ফকির হয়ে গেছিলেন। সেই সময় স্বামীজি বলছেন যে আমি অনুভব করলাম যেন একটা তড়িৎ শক্তি, মানে শরীরে একটা শিহরণ, একটা তড়িৎ শক্তি প্রবেশ করলো। ঠাকুর বলেছিলেন যে এই শক্তি দিয়ে তুই জগতের মঙ্গল করবি। পরের প্যারা চলে আসি। গুরু নানক ওয়াজ লাইক দ্যাট, ইউ নো, তোমরা জানো গুরু নানকেরও এমনটাই হয়েছিল। লুকিং ফর দ্য ওয়ান ডিসাইপল টু হুম হি উড গিভ হিজ পাওয়ার, তিনিও সেই উপযুক্ত সেই শিষ্যের সন্ধান করেছিলেন যার মধ্যে তিনি শক্তি সঞ্চারিত করে যাবেন। And he passed over all his own family, his children were as nothing to him, till he came upon the boy to whom he gave it, and then he could die. Pass over, অবহেলা করা, অগ্রাহ্য করা, disregard, ignore. And he passed over all his own family, তিনি তার নিজের সমস্ত পরিবারবর্গকে উপেক্ষা করলেন। His children were as nothing to him, যেন তার ছেলেমেয়েরা তার কাছে কিছুই নয়, তার সন্তান সন্ততিরা যেন তার কাছে কিছুই নয়। Till he came upon the boy to whom he gave it. Come upon, হঠাৎ প্রাপ্ত হওয়া, find someone or something unexpectedly, যতক্ষণ না তিনি সেই বালকের সন্ধান পেলেন যাকে সব কিছু দিয়ে তবে তিনি মৃত্যুবরণ করেছিলেন।
অর্থাৎ একটি উপযুক্ত বালককে খুঁজে নিয়ে তার মধ্যে সমস্ত শক্তি সঞ্চারিত করে তারপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ঠাকুরও তার প্রিয় নরেনকে কাছে ডেকে তার সমস্ত ত্যাগী সন্তানদের ভার তার হাতে তুলে দিয়েছিলেন। ঠাকুরের নরেন যখন বলেছিল যে আমি পারবো না, তখন তিনি বলেছিলেন তোর হাড় পারবে। The future you say will call Ramakrishna Paramahansa an incarnation of Kali. Yes, I think there's no doubt that she walked up the body of Ramakrishna of her own ends. The future generation, ভবিষ্যৎ প্রজন্ম, you say, তোমরা হয়তো বলবে ভবিষ্যৎ প্রজন্ম will call Ramakrishna Paramahansa an incarnation of Kali. ভবিষ্যৎ প্রজন্ম কি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে কালীর অবতার বলবে? ইনকারনেশন, অবতার, এম্বডিমেন্ট অফ গড। যখন স্বয়ং ঈশ্বর নরদেহে এসে পৃথিবীতে লীলা করেন তাকে আমরা অবতার বলি। যিনি অবতরণ করেন, ভবিষ্যৎ কি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে কালীর অবতার বলবে? ইয়েস, I think there's no doubt that she walked up the body of Ramakrishna for her own ends. স্বামীজি বলছেন, হ্যাঁ আমারও মনে হয়, ইয়েস আই থিঙ্ক দেয়ার্স নো ডাউট, কোনো সন্দেহ নেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, দ্যাট শি ওয়াকড আপ দ্য বডি অফ রামকৃষ্ণ ফর আর ওন এন্ডস। শ্রী মা জগন্মাতা কালী তার নিজ স্বার্থ সিদ্ধির জন্য, তার স্বীয় কর্ম সমাপনের জন্য শ্রীরামকৃষ্ণের শরীরে আবির্ভূত হয়েছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। You see, I cannot but believe that there is somewhere a great power that thinks of herself as feminine and called Kali and Mother, and I believe in Brahman too, but is it not always like that? You see, that I cannot but believe. স্ট্রাকচার অর্থ লক্ষ্য করো। I cannot but believe, আমি একথা বিশ্বাস না করে পারি না। I cannot but believe, I repeat, আমি একথা বিশ্বাস না করে পারি না। দ্যাট যে দেয়ার ইজ সামওয়্যার এ গ্রেট পাওয়ার, কোথাও এক মহাশক্তি রয়েছে, দ্যাট থিংস অফ হারসেলফ অ্যাজ ফেমিনাইন, যিনি নিজেকে স্ত্রী সত্তা বলে মনে করেন, অ্যান্ড কল্ড কালী, তারই নাম কালী, অ্যান্ড মাদার, তারই নাম মা, তারই নাম জগন্মাতা। মাদার রেফার্স টু ডিভাইন মাদার, জগন্মাতা। অ্যান্ড আই বিলিভ ইন ব্রাহ্মণ টু, আমি ব্রহ্মেও বিশ্বাস করি। বাট ইজ ইট নট অলওয়েজ লাইক দ্যাট, কিন্তু এরকমই সবসময় হয় নাকি? ঠাকুরের মতে বেদে যাকে ব্রহ্ম বলে তিনিই কালী। যেমন আগুন আত্মার দাহিকা শক্তি, এটা অবিচ্ছেদ্য, একই রকমভাবে ব্রহ্ম আত্মার শক্তি অবিচ্ছেদ্য। দুধ আত্মার ধবলত্ব, এগুলোকে যেমন পৃথক করা যায় না, তেমনি ব্রহ্ম আর শক্তি যখন নির্গুণ তখন তা ব্রহ্ম, যখন সৃষ্টির মধ্যে প্রকাশিত তখন তিনি শক্তি, তাকে আমরা জগন্মাতা, তাকে আমরা কালী বলি। তারপর দেখে যাও, ইজ ইট নট দ্য মাল্টিটিউড অফ সেলস ইন দ্য বডি দ্যাট মেক আপ দ্য পার্সোনালিটি, দ্য মেনি ব্রেন সেন্টার্স, নট দ্য ওয়ান দ্যাট প্রডিউস কনসাসনেস। মাল্টিটিউড, বহু সংখ্যক, এ লার্জ নাম্বার অফ, কমপ্লেক্সিটি, জটিলতা, বহুত্ব, কনসাসনেস, চেতনা। Is it not the multitude of cells in the body that make up the personality? শরীরে বহু সংখ্যক কোষ মিলে কি একটা ব্যক্তিসত্ত্ব গঠিত হয় নাকি? অর্থাৎ বহু সংখ্যক কোষ মিলে একটি ব্যক্তিসত্তা গঠিত হয়। একই রকমভাবে দ্য মেনি ব্রেন সেন্টার্স নট দ্য ওয়ান দ্যাট প্রডিউস কনসাসনেস, একটি নয়, মস্তিষ্কের বহু কেন্দ্র মিলেই চৈতন্যের সৃষ্টি হয় নাকি? ইউনিটি ইজ কমপ্লেক্সিটি, কমপ্লেক্সিটি জটিলতা, বহুত্ব, ডাইভার্সিটি, বহুত্বের মধ্যেই একত্ব। জাস্ট সো, এই আর কি। অ্যান্ড হোয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রাহ্মণ, আর কেন এটা ব্রহ্মের থেকে আলাদা হবে? ইজ ইট ব্রাহ্মণ, ইট ইজ দ্য ওয়ান, এটাই ব্রহ্ম, এটাই সেই এক, এটাই সে এক এবং অদ্বিতীয়। অ্যান্ড ইয়েট ইট ইজ দ্য গডস টু, কিন্তু তবুও সেটি দেবদেবীও বটে। তোমাদের বোঝার পক্ষে এই প্যারাগ্রাফগুলো একটু টাফ, আগেই বলেছি সেটা। নেক্সট প্যারা, সিমিলারলি হি হ্যাড রিটার্ন ফ্রম এ পিলগ্রিমেজ ইন কাশ্মীর সেইং
These gods are not merely symbols. Merely কেবলমাত্র পিলগ্রিমেজ তীর্থযাত্রা, পিলগ্রিম থেকে আসছে পিলগ্রিমেজ, তীর্থ থেকে তীর্থযাত্রা, পিলগ্রিম তীর্থযাত্রী, সেখান থেকে পিলগ্রিমেজ তীর্থযাত্রা। সিমিলারলি একইভাবে হি হ্যাড রিটার্ন ফ্রম এ পিলগ্রিমেজ ইন কাশ্মীর সেইং, কাশ্মীর থেকে তীর্থযাত্রা সেরে তিনি ফিরে এসে বলেছিলেন, কাশ্মীরের তীর্থযাত্রা থেকে ফিরে এসে তিনি বলেছিলেন, দিজ গডস আর নট মিয়ারলি সিম্বলস, এই দেবদেবীরা কেবল প্রতীক মাত্র নন, এই দেবদেবীরা শুধু প্রতীক মাত্র নন, সিম্বল প্রতীক। দে আর দ্য ফর্মস দ্যাট দ্য ভক্তস হ্যাভ সিন, ভক্তরা যেভাবে তাদের দেখেছেন তারই মূর্ত রূপ, অর্থাৎ দেবদেবীরা তাদের ভক্তদের যেভাবে দেখা দিয়েছেন তাদের ভক্তরা সেইভাবে তাদের মূর্তি তৈরি করেছেন। অ্যান্ড ইট ইজ টোল্ড অফ শ্রীরামকৃষ্ণ দ্যাট হি উড সামটাইমস স্পিক কামিং আউট অফ সমাধি of the past experience of that soul that dwelt within him. It is told of শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলা হয়ে থাকে যে he would sometimes speak coming out of সমাধি কখনো কখনো সমাধি অবস্থা থেকে ফিরে এসে তিনি বলতেন of the past experiences of that soul that dwelt within him, যে আত্মা তার শরীরে বাস করেছেন তার অতীত অভিজ্ঞতার সম্বন্ধে তিনি বলতেন কি বলতেন? হি হু কেম অ্যাজ রামা, অ্যাজ কৃষ্ণা, অ্যাজ জেসাস ডুয়েলস হিয়ার, ডুয়েল বাস করা, যিনি রাম, যিনি কৃষ্ণ, যিশু হিসেবে জগতে এসেছিলেন, তিনি এখানে এখন বাস করছেন। সমাধি থেকে ফিরে এসে ঠাকুর মাঝে মধ্যে তার বিচিত্র অভিজ্ঞতার কথা বলতেন। সমাধি বলতে আমরা আগে আলোচনা করেছি, শরীর থেকে যোগ বলে আত্মা যখন বিচ্ছিন্ন হয়ে ঈশ্বরের রাজ্যে বিচরণ করেন তখন সেটাই সমাধি। খুব অল্প সংখ্যক ভক্তেরই এরূপ সমাধি অবস্থা লাভ করার সৌভাগ্য হয়েছে। ঠাকুরের নরেন কিন্তু ঠাকুরের কাছ থেকে জোর করে নির্বিকল্প সমাধি নিয়েছিলেন। নির্বিকল্প সমাধি অবস্থায় শরীরে চেতনা লেশমাত্র থাকে না, মনে হয় যেন শরীর মৃত। সেখান থেকে ফিরে এসে ঠাকুর বলেছিলেন, যিনি রাম, যিনি কৃষ্ণ, যিনি জেসাস, তিনি এখন এই শরীরে বাস করছেন। অ্যান্ড দেন would add playfully turning to a cheap disciple but not in your Vedanta sense, Naren. তারপর তার প্রধান শিষ্যের দিকে তাকিয়ে মজা করে বলতেন, then he would add playfully, add দেখো কি অর্থে ব্যবহার করা হয়েছে, তিনি মজা করে বলতেন, মজার ছলে বলতেন, টার্নিং টু হিজ চিপ ডিসাইপল, তার প্রধান শিষ্যের দিকে ঘুরে, প্রধান শিষ্য অর্থাৎ নরেন্দ্রনাথ, তার দিকে তাকিয়ে বলতেন, বাট নট ইন ইয়োর বেদান্ত সেন্স, তোর বেদান্তর দিক দিয়ে নয় নরেন, কিন্তু তোর বেদান্তের দিক দিয়ে নয়। ঈশ্বর অবতীর্ণ হন তার ভক্তদের জন্য, জ্ঞানীদের জন্য নয় কিন্তু। Thus we are admitted to a glimpse of the struggle that goes on in great souls for the correlations and mutual adjustment of the different realization of different times. আগে আমরা অর্থটা দেখে নিই। Thus we are admitted to a glimpse ঝলক, admit কথার অর্থ হচ্ছে প্রবেশ অধিকার পাওয়া, allowed got access to, এখানে পাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। Thus we are admitted to a glimpse, আমরা এক ঝলক দেখতে পাই। কিসের এক ঝলক? অফ দ্য স্ট্রাগল, সেই টানাপোড়েন, স্ট্রাগল লড়াই, দ্বন্দ্ব, টেনশন, টানাপোড়েন, আমরা সেই টানাপোড়েনের এক ঝলক দেখতে পাই। দ্যাট গোজ অন ইন গ্রেট সোলস, মহান আত্মা, যে টানাপোড়েন মহান আত্মাদের অর্থাৎ মহান ব্যক্তিদের অন্তরে চলতে থাকে। কি জন্য? ফর দ্য কোরিলেশন অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট অফ দ্য ডিফারেন্ট রিয়েলাইজেশনস অফ ডিফারেন্ট টাইমস। কোরিলেশন পারস্পরিক সম্পর্ক, কানেকশন, অ্যাসোসিয়েশন, মিউচুয়াল পারস্পরিক, রেসিপ্রোক্যাল, অ্যাডজাস্টমেন্ট উচ্চারণ লক্ষ্য করো, অ্যাডজাস্টমেন্ট হবে না, ডি সাইলেন্ট থাকবে না, অ্যাডজাস্টমেন্ট সমন্বয়, সমঝোতা, রিকনসিলিয়েশন, রিয়েলাইজেশন সমঝোতা। তাহলে পুরোটার অর্থ দেখি। এইভাবে আমরা মহান ব্যক্তিদের অন্তরে, মহান আত্মা বলতে এখানে মহান ব্যক্তিদের অন্তরে বিভিন্ন সময়ে বিভিন্ন উপলব্ধির মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সমঝোতার বিষয়ে যে টানাপোড়েন চলে, যে দ্বন্দ্ব চলে, তার এক ঝলক দেখতে পাই। On the one side
দ্য মাদার, অন দ্য আদার সাইড ব্রাহ্মণ। এই টানাপোড়ানের একদিকে জগন্মাতা মাদার, অন দ্য আদার সাইড অন্যদিকে ব্রহ্ম। অর্থাৎ টানাপোড়ানের একদিকে জগন্মাতা, একদিকে ব্রহ্ম। উই আর রিমাইন্ডেড অফ দ্য স্বামীজ ওন ওয়ার্ডস হার্ড লং অ্যাগো। হার্ড লং অ্যাগো, অনেক দিন আগে শোনা। স্বামীজির নিজের কথা মনে পড়ে যাচ্ছে। উই আর রিমাইন্ডেড অফ দ্য স্বামীজিজ ওন ওয়ার্ড, অর্থাৎ স্বামীজির নিজের বলা কথা আমার মনে পড়ে যাচ্ছে, আমাদের মনে পড়ে যাচ্ছে। হার্ড লং অ্যাগো, যে কথাগুলো আমি অনেক দিন আগে শুনেছিলাম। কি বলেছিলেন স্বামীজি? দি ইম্পার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স ইজ পার্সোনাল। ইম্পার্সোনাল, নৈর্ব্যক্তিক, অবজেক্টিভ। সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স, মিস্ট কুয়াশা, ইন্দ্রিয়ের কুয়াশার মধ্য দিয়ে দেখা। ইজ পার্সোনাল, পার্সন থেকে আসছে পার্সোনাল, ব্যক্তি থেকে ব্যক্তিগত। ইন্দ্রিয়জ অনুভূতির কুয়াশার মধ্য দিয়ে দেখা নৈর্ব্যক্তিক ভগবানও ব্যক্তিগত হয়ে পড়েন। সাধক সাধিকাদের উচ্চ স্তরের কথাবার্তা, এটা আমাদের মতো সাধারণ মানুষদের কাছে ঠিক বোধগম্য নয়। ইন ট্রুথ ইট মাইট ওয়েল বি, সত্যি কথা বলতে কি, দ্যাট দ্য টু আইডিয়াস কুড নট বি রিকনসাইল্ড, মিল ঘটানো। সত্যি কথা বলতে কি, এই দুটো ধারণার মধ্যে কখনোই মিল ঘটানো যাবে না, এই দুটো ধারণার কখনোই মেলবন্ধন সম্ভব হবে না। ইট ইজ ক্লিয়ার এনাফ দ্যাট ইন দ্য এন্ড অ্যাজ এ সাবজেক্টিভ রিয়েলাইজেশন ইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রাহ্মণ আর ব্রাহ্মণ দ্য মাদার। রিয়েলাইজেশন, উপলব্ধি। ইট ইজ ক্লিয়ার এনাফ, এটা যথেষ্ট পরিষ্কার, এটা স্পষ্ট, দ্যাট ইন দ্য এন্ড, শেষে, পরিণামে, অ্যাজ এ সাবজেক্টিভ রিয়েলাইজেশন, ব্যক্তিগত উপলব্ধিতে, ইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রাহ্মণ, হয় মাকে, হয় জগন্মাতাকে ব্রহ্ম হতে হবে, আর ব্রাহ্মণ দ্য মাদার, অথবা ব্রহ্মকে জগন্মাতা হতে হবে। ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইন্টু দ্য আদার, দুটির মধ্যে একটিকে অন্যের সঙ্গে মিশে যেতে হবে। মেল্ট, মিশে যাওয়া, অ্যাসিমিলেট, গলে যাওয়া, এখানে মিশে যাওয়া অর্থে। আই রিপিট, ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইন্টু দ্য আদার, দুটির মধ্যে একটিকে অন্যের সঙ্গে মিশে যেতে হবে। দ্য কোশ্চেন অফ হুইচ ইন এনি পার্টিকুলার কেস ডিপেন্ডিং অন দ্য ডেস্টিনি অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওয়ার্শিপিং সোল। ডেস্টিনি, ভাগ্য, নিয়তি, ফেট, অর্থাৎ কোনো বিশেষ ব্যক্তির জন্য কার ক্ষেত্রে কোনটি ঘটবে সেটি সে ব্যক্তির ভাগ্য বা অতীতের উপর নির্ভর করবে। ডিপেন্ডিং অন দ্য ডেস্টিনি অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওয়ার্শিপিং সোল, নির্ভর করছে সেই ব্যক্তির ভাগ্য এবং অতীতের উপর নির্ভর করবে। ফর মাই ওন পার্ট দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড মার্কড অ্যান ইপক। উচ্চারণ লক্ষ্য করো, ইপক, নট ইপচ। সিএইচ এখানে ক উচ্চারণ হবে। ইপক, যুগ, নতুন পর্যায়, নিউ এজ, নিউ এরা। রিলেট থেকে আসছে রিলেটেড, আমি বলেছি, ব্যাখ্যা করেছি। ফর মাই ওন পার্ট, আমার নিজের বিষয়ে বলতে গেলে, দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড, যে কথোপকথনের ব্যাপারে আমি উল্লেখ করেছি, যে কথোপকথনের উল্লেখ আমি করেছি, মার্কড অ্যান ইপক, সেটি আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল, নতুন যুগের সূচনা করেছিল। এভার সিন্স ইট টুক প্লেস আই হ্যাভ থট আই স ইন মাই মাস্টার্স অ্যাটিটিউড। উচ্চারণ লক্ষ্য করো, অ্যাটিটিউড, নট অ্যাটিচিউড। অ্যাটিচিউড আমরা ভুল উচ্চারণ করি, অ্যাটিটিউড। এ সার্টেন এলিমেন্ট অফ ওয়ান হু ক্যারিড ফর অ্যানাদার এ ট্রাস্ট কনফাইডেড টু হিম। এ সার্টেন এলিমেন্ট, একটা নির্দিষ্ট জিনিস। ইন মাই মাস্টার্স অ্যাটিটিউড, আমার গুরুদেবের দৃষ্টিভঙ্গি। আই হ্যাভ থট আই স, আমার মনে হয়। ট্রাস্ট, দায়িত্ব, রেসপন্সিবিলিটি। কনফাইড, তার থেকে আসছে কনফাইডেড, অর্পণ করা। এন্ট্রাস্টেড, গুরু দায়িত্ব অর্পণ করা, এই অর্থে কনফাইড ব্যবহার করা হয়। তার নাউন ফর্ম হয় কনফিডেন্স। তাহলে অর্থটা দেখে যাও। এভার সিন্স ইট টুক প্লেস, যখন এটা ঘটেছিল সেদিন, তখন। আই হ্যাভ থট আই স, আমার মনে হয়। ইন মাই মাস্টার্স অ্যাটিটিউড, মাস্টার এখানে গুরুদেব বোঝাচ্ছে। আমার গুরুদেবের দৃষ্টিভঙ্গিতে, এ সার্টেন এলিমেন্ট অফ ওয়ান হু ক্যারিড ফর অ্যানাদার এ ট্রাস্ট কনফাইডেড টু হিম। আমার মনে হয় আমার গুরুদেবের দৃষ্টিভঙ্গিতে একটি নির্দিষ্ট জিনিস যেন তার উপর একটা গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে এবং যেটি তাকে বহন করে চলতে হচ্ছে। এই অংশটা আরেকবার লক্ষ্য করো। এ
A certain element of one who cared for another a trust confided to him. একটা নির্দিষ্ট জিনিস ভগিনী নিবেদিতা লক্ষ্য করেছেন, যেন তার গুরুদেবের উপর একটি গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে এবং সেটি তাকে বহন করে চলতে হচ্ছে। তারপরে দেখো 87 বোধহয় এটা ভুল করে প্রিন্ট আউট হয়ে গেছে। He would always, when asked to explain the image of Kali, speak of it as the book of experience in which the soul turns page after page only to find that there is nothing in it after all. He would always, when asked to explain the image of Kali, speak. He would always, তারপরে একটা ছোট্ট ক্লজ, তারপরে স্পিক লেখা হয়েছে। অর্থাৎ যখনই তাকে কালী মূর্তির ব্যাখ্যা করতে বলা হতো তখন সর্বদা তিনি বলতেন, আই রিপিট, হি উড অলওয়েজ হোয়েন আস্কড টু এক্সপ্লেন দ্য ইমেজ অফ কালী, যখন তাকে কালী মূর্তির রহস্য ব্যাখ্যা করতে বলা হতো তখন তিনি বলতেন, হি উড অলওয়েজ স্পিক অফ ইট, তখন তিনি এটা নিয়ে বলতেন অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, যেন জগন্মাতা কালী অভিজ্ঞতার এক মহাগ্রন্থ, এ বুক অফ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার এক বিরাট গ্রন্থ, ইন হুইচ, যেটাতে দ্য সোল টার্নস পেজ আফটার পেজ, সাধক, আত্মা, মহামানব, সোল আমরা এই অর্থে ব্যবহার করব, সাধক পাতার পর পাতা উল্টে যেতেন, পাতার পর পাতা উল্টাতেন, অনলি টু ফাইন্ড দ্যাট দেয়ার ইজ নাথিং ইন ইট, আর তারপর দেখতে পেতেন যে এটাতে কিছুই নেই। আফটার অল, মোটের উপর, অবশেষে পরিণামে তিনি বুঝতে পারতেন যে এটাতে কিছুই নেই। অ্যান্ড দিস টু মাই ওন মাইন্ড ইজ দ্য ফাইনাল এক্সপ্লেনেশন, আর এটাই আমার মনে হয়, টু মাই ওন মাইন্ড, আমার মনে হয়, ইজ দ্য ফাইনাল এক্সপ্লেনেশন, আমার মনে হয় এটাই চূড়ান্ত ব্যাখ্যা। কালী দ্য মাদার ইজ টু বি দ্য ওয়ার্শিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার, মা কালীকেই ভবিষ্যৎ ভারতীয়দের উপাস্য হতে হবে, ভবিষ্যৎ ভারতীয়রা মা কালীরই পূজা করবে। ইন হার নেম উইল হার সন্স ফাইন্ড ইট পসিবল টু সাউন্ড মেনি এক্সপিরিয়েন্সেস টু দেয়ার ডেপথস, তার নাম নিয়েই তার সন্তানদের বহু গভীর অভিজ্ঞতায় পৌঁছানো সম্ভব। ইন হার নেম, তার নাম নিয়েই, উইল হার সন ফাইন্ড ইট পসিবল, তার সন্তানরা দেখতে পাবে যে এটা সম্ভব হচ্ছে। টু সাউন্ড মেনি এক্সপিরিয়েন্সেস টু দেয়ার ডেপথ, তাদের বহু গভীর অভিজ্ঞতায় পৌঁছানো, তার নাম নিয়ে তার সন্তানরা দেখতে পাবে যে সম্ভব হচ্ছে। অ্যান্ড ইয়েট ইন দ্য এন্ড দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য এনসিয়েন্ট উইজডম, তথাপি ইন দ্য এন্ড, অবশেষে, দেয়ার হার্টস উইল রিটার্ন টু দেয়ার এনসিয়েন্ট উইজডম, তাদের অন্তর সেই প্রাচীন জ্ঞানরাশি, সেই সনাতন জ্ঞানরাশির কাছে ফিরে যাবে। অ্যান্ড ইচ ম্যান উইল নো, প্রতিটি মানুষ জানতে পারবে। হোয়েন ইজ আওয়ার কামস, যখন তার সময়, যখন তার শেষ সময় ঘনিয়ে আসবে, দ্যাট অল হিজ লাইফ ওয়াজ বাট এ ড্রিম, তখন সে জানতে পারবে তার পুরো জীবন স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। শেষ লাইনটা আরেকবার লক্ষ্য করো, হোয়েন ইজ আওয়ার কামস, যখন তার শেষ সময় ঘনিয়ে আসে, দ্যাট অল হিজ লাইফ ওয়াজ বাট এ ড্রিম, তখন তার মনে হয় যে তার জীবন স্বপ্ন ছাড়া আর কিছুই ছিল না, তার জীবন একটা স্বপ্ন ছিল। জ্ঞানীরা বলে থাকেন যে মানুষের যখন মৃত্যু ঘনিয়ে আসে সেই সময় পুরো জীবন কয়েক মিনিটের স্বপ্ন হয়ে তার চোখের সামনে ভেসে ওঠে। এই প্যারাতে জগন্মাতা নিয়ে বেশ কিছু কথা বলা হয়েছে। পরম পূজ্য স্বামী নিগমানন্দ সরস্বতী, তার সাথে যখন জগন্মাতার সাক্ষাৎ হয়েছিল, তিনি সেই সাক্ষাৎকারে জগন্মাতার সাথে যে সমস্ত কথাবার্তা হয়েছিল সেগুলি লিপিবদ্ধ করেছেন মায়ের কথা এই ছোট্ট বইয়ে। ওই ছোট্ট বইটি তোমরা পড়ে নিতে পারো, সেখানে স্বয়ং জগন্মাতার সাথে নিগমানন্দজির সমস্ত কথাবার্তা অত্যন্ত সহজ সরলভাবে লিপিবদ্ধ আছে। এরপর আমরা চলে আসি শেষ প্যারাগ্রাফ। দেখে যাও শেষ প্যারা, হু ডাজ নট রিমেম্বার দ্য বেদা লাইক ওয়ার্ডস অফ দ্য গীতা, গীতার বেদের মতো অর্থপূর্ণ শব্দগুলির কথা কার না মনে আছে। গীতা তোমরা নিশ্চয়ই পড়ো, যদি না পড়ে থাকো অবশ্যই এটা পড়া অভ্যাস করো। যদি ধর্মগ্রন্থ হিসেবে পড়ার ইচ্ছা না থাকে তবে এই বুক অফ পজিটিভিটি একটি ইতিবাচক গ্রন্থ হিসেবে তোমরা এটা পড়তে পারো। কুরুক্ষেত্রে যুদ্ধের প্রাককালে স্বয়ং শ্রী ভগবান অর্জুনকে যে সমস্ত মূল্যবান উপদেশ দিয়েছিলেন তাই হচ্ছে গীতা। পৃথিবীর অনেক দেশে এখন গীতা এ বুক অফ পজিটিভিটি হিসেবে পড়ানো হয়।
গীতাকে বলা হয় সমস্ত উপনিষদের সার। গীতা তোমরা অবশ্যই পড়বে। শ্রী জগদীশ ঘোষের গীতা অত্যন্ত জনপ্রিয়, বইটা তোমরা পড়তে পারো। প্রথম প্যারা, আই রিপিট, হু ডাজ নট রিমেম্বার দ্য বেদা লাইক ওয়ার্ডস অফ দ্য গীতা? কার না মনে আছে গীতার বেদের মতো অর্থপূর্ণ শব্দগুলির কথা? কার না মনে আছে? নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান এ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন? আই রিপিট, নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান এ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন। ভেরিলি প্রকৃতপক্ষে, সত্যি সত্যি, রাইটলি। অ্যাভয়েড এড়িয়ে যাওয়া। অ্যাকশন এখানে কর্ম, ইনঅ্যাকশন নস্কর্ম। নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন প্রকৃতপক্ষে কর্মকে পরিত্যাগ করে। ক্যান এ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন? কোনো মানুষ এই নস্কর্মের লোকে কি উত্তরণ লাভ করতে পারে? কোনো মানুষ নস্কর্মের লোকে উত্তরণ লাভ করতে পারে না। অর্থাৎ কর্মকে পরিত্যাগ করে উৎকর্ষ কোনো জায়গায় আরোহণ করা যায় না, পৌঁছানো যায় না। মে উই নট সিমিলারলি নো ফর এ সার্টেনটি দ্যাট নট উইদাউট গোয়িং থ্রু দিস এক্সপিরিয়েন্স ক্যান উই রিচ দ্য রিয়েলাইজেশন অ্যাট দ্য এন্ড? সার্টেনটি, সার্টেন থেকে আসছে সার্টেনটি, নিশ্চয়তা, এশিওরনেস। মে উই নট সিমিলারলি নো ফর এ সার্টেনটি দ্যাট, তেমনি করেই কি আমরা নিশ্চিতভাবে জানতে পারি না যে নট উইদাউট গোয়িং থ্রু দিস এক্সপিরিয়েন্স ক্যান উই রিচ দ্য রিয়েলাইজেশন অ্যাট দ্য এন্ড, যে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে পথ অতিক্রম করা ছাড়া আমরা শেষ উপলব্ধিতে উপনীত হতে পারি না। রিয়েলাইজেশন, রিয়েলাইজ থেকে আসছে রিয়েলাইজেশন, উপলব্ধি। রিচ পৌঁছানো, উপনীত হওয়া। উইদাউট গোয়িং থ্রু দিস এক্সপিরিয়েন্স, এই সমস্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যদি আমরা না যাই, ক্যান উই রিচ দ্য রিয়েলাইজেশন অ্যাট দ্য এন্ড, তাহলে কি আমরা শেষ উপলব্ধিতে পৌঁছাতে পারবো? থ্রু দ্য মাদার টু ব্রাহ্মণ, থ্রু নিউ লাইফ অ্যান্ড নলেজ অ্যান্ড মেনি চেঞ্জেস, থ্রু দ্য স্ট্রাগলস, দ্য ভিক্টরিজ অ্যান্ড দ্য ডিফিটস অফ দ্য ইমিডিয়েট ফিউচার, to that safe haven of the soul where all is one and all is peace. Brahman here refers to Brahma. Knowledge, জ্ঞান, চেঞ্জেস, পরিবর্তন, স্ট্রাগল, লড়াই, ভিক্টরি থেকে আসছে ভিক্টরিজ, জয়, ট্রাম্প, কনকোয়েস্ট, ডিফিটস, উল্টোটা, পরাজয়, ইমিডিয়েট, অদূর, আসন্ন, নিয়ারেস্ট ইন টাইম, হ্যাভেন, উচ্চারণ বানান লক্ষ্য করো, HAVEN, হ্যাভেন, এখানে লক্ষ্য, আশ্রয় বা বিশ্রামস্থল, পিস, শান্তি, অর্থ লক্ষ্য করো, থ্রু দ্য মাদার টু ব্রাহ্মণ, মায়ের মাধ্যমে ব্রহ্মে, মাদার হিয়ার রেফার্স টু ডিভাইন মাদার, জগন্মাতা, থ্রু দ্য মাদার টু ব্রাহ্মণ, জগন্মাতার মধ্য দিয়ে ব্রহ্মে, থ্রু নিউ লাইফ, নতুন জীবনের মধ্য দিয়ে, অ্যান্ড নলেজ, জ্ঞান, জ্ঞানের মাধ্যমে, নতুন জীবন ও জ্ঞানের মাধ্যমে, অ্যান্ড মেনি চেঞ্জেস, বহু পরিবর্তনের মধ্য দিয়ে, থ্রু দ্য স্ট্রাগলস, বহু সংগ্রামের মধ্য দিয়ে, দ্য ভিক্টরিস, বহু জয়ের মধ্য দিয়ে, অ্যান্ড দ্য ডিফিটস অফ দ্য ইমিডিয়েট ফিউচার, অদূর ভবিষ্যতের পরাজয়ের মধ্য দিয়ে, অদূর ভবিষ্যতের জয় পরাজয়ের মধ্য দিয়ে, টু দ্যাট সেফ হ্যাভেন অফ দ্য সোল, আত্মার সেই নিরাপদ আশ্রয়স্থলে, হোয়ার অল ইজ ওয়ান, যেখানে সবই এক, অ্যান্ড অল ইজ পিস, সবই শান্তি। পুরোটার অর্থ দেখো, জগন্মাতার মাধ্যমে ব্রহ্মে, নতুন জীবন ও জ্ঞানের মাধ্যমে, আর বহু পরিবর্তনের মধ্য দিয়ে, বহু সংগ্রামের মধ্য দিয়ে, নিকট ভবিষ্যতের, অদূর ভবিষ্যতের জয় পরাজয়ের মধ্য দিয়ে, সেই নিরাপদ আত্মার সেই নিরাপদ আশ্রয়স্থলে, যেখানে সবই এক, সবই শান্তি। As I look more and more closely into the life of that great teacher whom I have followed, I see each day with growing clearness how he himself was turning the pages of the book of experience, and that it was only when he had come to the last word that he could lie back like a weary child in the arms of his mother, to be wrapped away at last into the supreme revelation, knowing that all this was but a dream. কত লম্বা সেন্টেন্স লক্ষ্য করো। আমরা টুকরো টুকরো করে অর্থ করে নিই। As I look more and more closely into the life of that great teacher whom I have followed. As I look more and more closely into the life of that great teacher, সেই মহান শিক্ষকের জীবন যত ঘনিষ্ঠভাবে দেখছি, whom I have followed, যাকে আমি
যাকে আমি অনুসরণ করে এসেছি, ফলো অনুসরণ করা, হুম আই হ্যাভ ফলোড, যাকে আমি অনুসরণ করে এসেছি, আই সি ইচ ডে উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস, প্রতিদিন আরও স্পষ্ট রূপে দেখতে পাচ্ছি, উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস আরও স্পষ্ট রূপে, হাউ হি হিমসেলফ ওয়াজ টার্নিং দ্য পেজেস অফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, কেমনভাবে তিনি নিজে সেই অভিজ্ঞতার মহাগ্রন্থের পাতা উল্টে চলেছিলেন, টার্নিং উল্টে চলেছেন, ওয়াজ টার্নিং দ্য পেজেস অফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, সেই অভিজ্ঞতার গ্রন্থের, সেই অভিজ্ঞতার মহাগ্রন্থের পাতাগুলো উল্টে চলেছেন, অ্যান্ড দ্যাট ইট ওয়াজ অনলি হোয়েন হি হ্যাড কাম টু দ্য লাস্ট ওয়ার্ড, আর যখন সেই পুস্তকের, যখন সেই বইয়ের শেষ শব্দে তিনি পৌঁছালেন, অর্থাৎ জীবন সমুদ্রের শেষ দিনে যখন তিনি পৌঁছালেন, অ্যান্ড দ্যাট ইট ওয়াজ অনলি হোয়েন হি হ্যাড কাম টু দ্য লাস্ট ওয়ার্ড দ্যাট হি কুড লাই ব্যাক লাইক এ ওয়ারি চাইল্ড, আর যখন সেই পুস্তকের শেষ শব্দে তিনি পৌঁছালেন, শ্রান্ত শিশুর মতো তিনি মায়ের কোলে শুয়ে পড়লেন, ওয়ারি চাইল্ড, শ্রান্ত শিশু, ক্লান্ত শিশু, টায়ার্ড চাইল্ড। বুঝতে পারছো সিস্টার নিবেদিতা কী বলছেন? জীবন পুস্তকের শেষ শব্দে, শেষ দিনে যখন তিনি পৌঁছালেন, তখন তিনি ক্লান্ত শিশুর মতো মায়ের কোলে শুয়ে পড়লেন, অর্থাৎ ইহজীবন তিনি মায়ের কোলে সঁপে দিলেন, তিনি চলে গেলেন তার পরম আকাঙ্ক্ষিত জায়গায়, যেখান থেকে তিনি এসেছিলেন। ইন দ্য আর্মস অফ হিজ মাদার, তার মায়ের কোলে চলে গেলেন, টু বি র্যাপড অ্যাওয়ে অ্যাট লাস্ট ইন্টু দ্য সুপ্রিম রেভিলেশন, র্যাপড অ্যাওয়ে মিলিয়ে যাওয়া, গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার্ড, সেখানেই তিনি অবশেষে চরম উপলব্ধিতে মিলিয়ে গেলেন। নোয়িং দ্যাট, এই জ্ঞান লাভ করে, অল দিস ওয়াজ বাট এ ড্রিম, এই সব কিছুই কেবল একটি স্বপ্ন ছিল, অর্থাৎ জীবন ছিল তার কাছে একটা স্বপ্নের মতো। তিনি যখন কাঙ্ক্ষিত জায়গায় চলে গেলেন, জগন্মাতার কোলে চির বিশ্রাম লাভ করলেন, তখন তিনি এই জ্ঞান লাভ করলেন, এই জ্ঞান লাভ করে সেখানে চরম উপলব্ধিতে মিলিয়ে গেলেন যে এই সব কিছুই কেবল একটি স্বপ্ন ছিল। এই পড়াটি যথাযথ বুঝতে তোমাদের একাধিকবার শুনতেই হবে, এটা আমি আগে বারবার বলেছি। অধিকাংশ লাইন বেশ দীর্ঘ এবং বেশ টাফ, তোমরা একাধিকবার এই পর্বগুলি শুনে নাও, তাহলে হয়তো বুঝতে পারবে। ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অল। এর পরের পর্বগুলোতে আমরা এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।